সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। দীর্ঘদিন শীতকালীন ছুটি ছিল। শীতকালীন ছুটির সময় আমাদের অনলাইন ক্লাস বন্ধ ছিল। আবার তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। সাথে সাথে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এজন্য আমাদেরকে আরো সতর্ক অবস্থা অবলম্বন করতে হবে। বিশেষ করে বিনা প্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। যেতে হলে মাস্ক পরিধান করতে হবে। বারবার স্যানিটাইজার অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধৌত করতে হবে। হাত ধৌত করা ছাড়া চোখে, মুখে এবং নাকে হাত দেওয়া চলবে না। এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে। আমি তোমাদের গত ক্লাসে ডেইরি মাইক্রোবায়োলজির একটি অংশ পড়িয়েছিলাম। আজকে তোমাদের এই পরবর্তী ডেইরি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আমি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, সরকারি বিএম কলেজ, বরিশাল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। ডেইরি প্রোডাক্টের আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো, প্রথমে আসতেছে ইয়োগার্ট। তোমরা সকলেই কম বেশি ইয়োগার্টের সাথে পরিচিত। তারপরেও আমি তোমাদের এই ইয়োগার্ট সম্পর্কিত কিছু কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করব। ইয়োগার্টের উৎপত্তি পূর্ব ইউরোপীয় দেশে। তুর্কি ইয়োগার্ট, মধ্যপ্রাচ্যের লাবান, আমেরিকার ম্যাটজোন, পাক ভারত উপমহাদেশের দই সকলেই একই জাতীয় দুগ্ধজাত দ্রব্য। তুর্কি যোগার মার্ক থেকে ইয়োগার্ট শব্দের উৎপত্তি, যার অর্থ ঘনকারক। ইয়োগার্ট একটি গাজিত দুগ্ধজাত খাদ্য যা বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ল্যাক্টোবেসিলাস বুলগেরিকাস এবং স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাসের কালচার সহযোগে তৈরি হয়। এখানে ইয়োগার্ট সম্পর্কে কয়েকটি কথা বলা আছে যে ইয়োগার্ট ইজ প্রোডিউসড by the controlled fermentation of milk by the species of bacteria Lactobacillus bulgaricus and Lactobacillus thermophilus. The lactose is fermented to lactic acid and it is the one which causes the characteristic curd to form. Streptococcus thermophilus bring the pH of the milk down to 5.5. Lactobacillus bulgaricus convert lactose to lactic acid. Proteolytic enzyme from Lactobacillus bulgaricus break down the milk protein into peptides. These peptides stimulates the growth of the Lactobacillus thermophilus, which in turn produce formic acid and carbon dioxide. There is the growth stimulate for Lactobacillus bulgaricus. ইয়োগার্টের বিভিন্ন বাজারে পাওয়া যায় এরকম কয়েকটি ব্র্যান্ড তোমাদের দেখানো হলো। দুধে উপস্থিত ননি বা চর্বির উপর ভিত্তি করে ইয়োগার্টকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম হলো পূর্ণ ননিযুক্ত ইয়োগার্ট। দুগ্ধ চর্বির পরিমাণ সর্বদাই 3.25 এর বেশি থাকে। নিম্ন ননিযুক্ত ইয়োগার্ট দুধে যখন 2 এর বেশি
2% বেশি দুগ্ধ চর্বি থাকে কিন্তু 3.2% নিচে থাকে, তখন সেটাকে বলা হয় নিম্ন ননিযুক্ত ইয়োগার্ট। আর ননিবিহীন ইয়োগার্ট দুগ্ধ চর্বির পরিমাণ 0.5% কম থাকে। মুদির দোকানে সাধারণত দুই ধরনের ইয়োগার্ট পাওয়া যায়, যথা সেট টাইপ ইয়োগার্ট এবং সুইস টাইপ ইয়োগার্ট। সেট টাইপ ইয়োগার্ট হলো যে ইয়োগার্টের মধ্যে ফল ডুবানো থাকে। যখন ইয়োগার্টের মধ্যে ফল ডুবানো থাকে তখন তাকে সেট টাইপ ইয়োগার্ট বলে। আর যখন ইয়োগার্টের সাথে ফল ব্লাইন্ডিং করে মিশিয়ে দেওয়া হয় তখন তাকে বলা হয় সুইস টাইপ ইয়োগার্ট। ইয়োগার্ট উৎপাদনের প্রবাহ চিত্র এখানে দেখানো আছে, দেখো যে প্রথমে দুধ নির্বাচন করা হয়, তারপর দুধের উপাদান সমূহ পরিমাণ মতো নির্ধারণ করে উপাদান সমূহকে মেশানো হয়, দুধকে পাস্তুরিত করা হয়, দুধকে ঠান্ডা করা হয়, দুধকে হোমোনাইজ করা হয় এবং দুধে স্টার্টার কালচার ইনোকুলেট করা হয়। উপযুক্ত তাপে গাজনের জন্য স্থিরভাবে রেখে দেওয়া হয় এবং ঠান্ডা করা হয়, পরবর্তীতে সুগন্ধি এবং ফল যোগ করা হয় ও সুবিধামাত্র পাত্রে রেখে প্যাকিং করা হয়। ইয়োগার্টের অনেক উপকারিতা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য উপকারিতাগুলো তোমাদের এখানে উল্লেখ করা হলো। ইয়োগার্ট জীবনকে দীর্ঘায়িত করে, অর্থাৎ জীবনকাল বৃদ্ধি করে। ইয়োগার্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বর্তমানে তোমাদের এই করোনাতে ইয়োগার্ট খাওয়ার জন্য সাজেশন দেওয়া হয়, কারণ এই ইয়োগার্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ইয়োগার্ট আলসার প্রতিরোধে সক্ষম। ইয়োগার্ট কোলন ও মলাশয় ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। ইয়োগার্ট ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল এর মাত্রা হ্রাস করে এবং উপকারী কোলেস্টেরল এইচডিএল এর মাত্রা বৃদ্ধি করে। ইয়োগার্ট উল্লেখযোগ্য হারে দেহের চর্বি কমাতে সহায়তা করে। ইয়োগার্ট আর্থ্রাইটিস সহ বিভিন্ন প্রদাহ নিরাময়ে সহায়তা করে। ইয়োগার্ট হাড়ের গঠন মজবুত করে এবং শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি করে। ইয়োগার্ট মুখের দুর্গন্ধ দূর করে। ইয়োগার্ট ভ্যাজানাল ইস্ট সংক্রমণ নিরাময়ে কার্যকরী ভূমিকা পালন করে। ইয়োগার্ট উচ্চ রক্তচাপের ঝুঁকি হ্রাস করে। ভারত ও পাকিস্তানে চুলের কন্ডিশনের কাজে ইয়োগার্ট ব্যবহার করা হয়। খাবারের শেষে ইয়োগার্ট খেলে তা হজমে সহায়তা করে। তারপরে আরেকটি উল্লেখযোগ্য দুগ্ধজাত খাদ্য হলো পনির। পনির হলো সারা পৃথিবীর উল্লেখযোগ্য স্থান দখলকারী একটি খাদ্য সামগ্রী। সারা বিশ্বে 1000-এর বেশি জাতের পনির প্রচলিত আছে, তবে এদের স্বাদ গন্ধের মধ্যে খুব একটা পার্থক্য নেই। আধুনিক প্রচলিত পদ্ধতিতে পনির তৈরি করা হয়ে থাকে। বর্তমানে সারা বিশ্বে রেনেট ট্যাবলেট বা পাউডার বা তরল আকারে দুধ জমাট বাঁধানোর কাজে ব্যবহার করা হয়। প্রতি 100 লিটার দুধে একটি ট্যাবলেটই যথেষ্ট। উল্লেখযোগ্য পনিরের মধ্যে হ্যান্ড পনির, প্রোভলিন পনির, ট্রাপিস্ট পনির, ঢাকা পনির, আর ল্যাঙ্কাশায়ারি, ক্যাসিরি, রুমাদুর, মনুস্টার, হেরগার্ট, গ্রিন পনির, ফ্রেশ পনির, ইকোলজিক্যাল পনির, পেস্টি পনির, প্রসেস পনির ও লিপটাও পনির অন্যতম। তাহলে দেখা যায় যে পনির বিভিন্ন ধরনের আছে। এখানে বলাই হয়েছে যে অনেক ধরনের পনির, 1000-এর বেশি জাতের পনিরের প্রচলন আছে। হাউ টু মেক ক্রিম চিজ। এখানে কয়েকটা চিত্র দেখানো আছে যে স্টে সেফ, স্টে হোম, ইট চিজ, অর্থাৎ ঘরে থাকুন, সেফ থাকুন বা নিরাপদে থাকুন এবং পনির খান। এখানে
সিডার চিজের দেখানো আছে অনেকগুলো পনিরের চিত্র। পনির তৈরির প্রবাহ চিত্র। পনির তৈরি করতে হলে প্রথমে কাঁচা দুধ সংগ্রহ করতে হয়, পরে কাঁচা দুধকে পাস্তুরিত করা হয়। এটা সাধারণত ৬৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ৩০ মিনিট রেখে পাস্তুরিত করা হয়। তারপরে সেই পাস্তুরিত দুধের সাথে স্টার্টার কালচার যোগ করা হয়। তোমরা জানো স্টার্টার কালচারটা হলো যে অণুজীবের উৎস। তারপরে নরম পনির তৈরি জমাট বাঁধা ছানার পানি অপসারণ করা হয়। তার পরবর্তী সময় জমাট বাঁধা দই কেটে টুকরা করা হয় এবং সেটাকে ধৌত করে লবণ যুক্ত করা হয় এবং পাকানোর জন্য ইনোকুলাম যোগ করা হয়। পরবর্তীতে সেটাকে পাকানো হয় বা কিউরিং করা হয় এবং কাটিং এবং প্যাকিং হলো সর্বশেষ ধাপ। পনিরের বাণিজ্যিক উৎপাদন পদ্ধতি। আচ্ছা, বাণিজ্যিকভাবে বেশি পরিমাণে পনির উৎপাদনের জন্য আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয়। গরু বা মহিষের দুধ অথবা ২ প্রকার দুধের মিশ্রণকে এমনভাবে পরিমিত করা হয় যেন ক্যাজিন ও চর্বির অনুপাত 0.7 হয়। গরুর দুধের ক্ষেত্রে এই চর্বি এবং মোট কঠিন দ্রব্যের গড় শতকরা হার 4% ও 13.25% নিয়ে পরিমিতকরণ করা হয়। কিন্তু মহিষের দুধের ক্ষেত্রে এই হার যথাক্রমে 4.7% এবং 14.5% রেখে পরিমিতকরণের কাজ সমাপ্ত করা হয়। এইবার দুধকে ৭১.৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ৫ মিনিট রেখে পাস্তুরিত করা হয়। এই পাস্তুরিত দুধকে ভেসেলে নিয়ে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা হয় এবং ভালো মানের ল্যাকটিক অ্যাসিড উৎপন্নকারী স্টার্টার কালচার যোগ করা হয় এবং ভেসেলের মধ্যে পাখার সাহায্যে ভালোভাবে মিশানো হয়। অতঃপর প্রতি ১০০ লিটার দুধে ৭.৫ গ্রাম রেনেট যোগ করা হয়। রেনেট যোগ করার সময় তার সাথে ২০ গুণ পানি মিশিয়ে তরল করে নিতে হয়। এবার রেনেটকে ভালোভাবে মিশানো হয়। অতঃপর ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাস্তুরিত দুধকে স্থিরভাবে রেখে দিলেই কার্ড উৎপন্ন হয়। উক্ত কার্ডকে পনির কাটার যন্ত্রের সাহায্যে ঘনক আকারে টুকরো টুকরো করে কাটা হয়। এবার টুকরো কার্ডে ৫ মিনিট পর দুধের পরিমাণের ২.৫% হারে শুকনা লবণ যোগ করতে হয় এবং মৃদু নেড়ে মিশানো হয়। কার্ড কাটার ৩০ মিনিটের মধ্যেই ছানা জল গড়িয়ে যায়। অতঃপর পনিরের ঘনকাকৃতির টুকরাগুলোকে কোনরূপ চাপ প্রয়োগ না করেই পনির তৈরির হবসের মধ্যে রাখা হয় এবং ৩০ মিনিট পর পর উল্টানো হয়। ২ বার উল্টানোর পর পনিরকে হবস থেকে বের করে আনা হয়। এবার পনিরকে কাঙ্ক্ষিত আকারে স্লাইস করে কাটা হয়। অতঃপর স্লাইসগুলোকে স্তরে স্তরে সাজিয়ে ছানার পানির মধ্যে ৪ থেকে ৬ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। গরুর দুধ হতে মোট আয়তনের ২৮.৫% এবং মহিষের দুধ হতে ৩৪% পর্যন্ত পনির উৎপাদন করা যায়। তাহলে দেখা যায় যে গরুর দুধ অপেক্ষা মহিষের দুধ থেকে বেশি পরিমাণে পনির উৎপাদন করা সম্ভব। আচ্ছা, এইবার আমরা পাস্তুরিকরণ সম্পর্কে আলোচনা করব। পাস্তুরিকরণটা কি? তোমরা জানো যে ফ্রান্সের বিজ্ঞানী লুই পাস্তুর সে তরল এবং দুধ বা মদ এই জাতীয় দ্রব্যকে সংরক্ষণ করার জন্য একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেন। তার নাম অনুসারে সেই পদ্ধতির নামকরণ করা হয় পাস্তুরিকরণ। দুধ বা অন্য কোনো তরলকে ৬৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ৩০ মিনিট অথবা ৭২ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ১৫ মিনিট উত্তপ্ত করে ঠান্ডা করার পর
5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা তার নিচে তাপে সংরক্ষণ করার পদ্ধতিকে পাস্তুরাইজেশন বলে। 1860 খ্রিস্টাব্দে ফ্রান্সে মদকে সংরক্ষণ করার জন্য লুই পাস্তর এই পদ্ধতি আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই পদ্ধতির নামকরণ করা হয় পাস্তরীকরণ। এই পাস্তরীকরণ পদ্ধতি বিভিন্ন রকম বা প্রকারভেদ আছে, প্রধানত 3 প্রকার। 1 নাম্বার হলো যে নিম্ন তাপে অধিকক্ষণ। এইটা হলো যে তাপ কম কিন্তু সময় বেশি। এই পদ্ধতি থেকে দুধকে 63 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 30 মিনিট উত্তপ্ত করার পর ঠান্ডায় বা 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। লুই পাস্তর এই পদ্ধতির প্রবর্তক। পরবর্তীতে এই পদ্ধতির আরো অনেক মডিফিকেশন হয়েছে। তার মধ্যে দ্বিতীয়টা হলো অধিক তাপে অল্পক্ষণ বা হাই টেম্পারেচার শর্ট টাইম। যুক্তরাজ্যের এপিবি কোম্পানি প্রথম 1922 সালে পাস্তুরাইজেশনের এই পদ্ধতি আবিষ্কার করেন। এই পদ্ধতিতে দুধকে 72 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 সেকেন্ড উত্তপ্ত করে দ্রুত ঠান্ডা করে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। 3 নাম্বার হলো অতি উচ্চ তাপমাত্রা পদ্ধতি বা আল্ট্রা হাই টেম্পারেচার বা ইউএসটি মেথড। এই পদ্ধতিকে আপারাইজেশন পদ্ধতিও বলা হয়। 1950 সালে সুইজারল্যান্ডে এই পদ্ধতি আবিষ্কার করা হয়। এই ক্ষেত্রে 138 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে 1 সেকেন্ড বা তার কম সময় দুধকে উত্তপ্ত করা হয় এবং পরে দ্রুত ঠান্ডা করে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। আল্ট্রা হাই টেম্পারেচার পাস্তুরাইজেশনের সংক্ষিপ্ত রূপ হিসাবে এই পদ্ধতিকে আপারাইজেশন পদ্ধতিও বলা হয়। পাস্তুরাইজেশনের পদ্ধতির টেম্পারেচার এবং এই ধাপগুলো এখানে বলা হয়েছে। এখানে এই তোমার পাস্তুরাইজেশন পদ্ধতিতে ব্যবহৃত যে মেশিন সেটা দেখানো হয়েছে। পাস্তুরাইজেশনের সাথে টেম্পারেচারের যে সম্পর্কটা এখানে দেখানো হয়েছে। টেম্পারেচার যদি বেশি হয় পাস্তুরাইজেশনের টাইম কম হয়। যেমন 72 ডিগ্রি সেন্টিগ্রেড হলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলে দেখো 0.01 সেকেন্ড। হোমোজাইজেশন বা সমকরণ। হোমোজেনাইজেশন হলো যে দুধের মধ্যে যে কণাগুলো থাকে, মিল্ক মধ্যে ফ্যাট যে কণাগুলো থাকে, এগুলো দেখো র মিল্কের মধ্যে বড় এবং ছোট কণাগুলো বিক্ষিপ্তভাবে আছে। এটি যদি ঠান্ডায় রেখে দেওয়া যায় 1 ঘন্টা পরে দেখা যায় যে কণাগুলো একত্রিত হয়ে উপরে ভেসে ওঠে। এটিকে যদি হোমোজাইজেশন করা হয় তাহলে সমস্তটার মধ্যে একসাথে চলে আসে, একসাথে থাকে। পাস্তুরাইজেশনের পূর্বে অথবা পরে দুধকে সমকরণ করা হয়। এই পদ্ধতিতে দুধের চর্বি কণা সহ অন্যান্য উপাদানকে ভেঙে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় পরিণত করা হয় যাতে দুধের কণাগুলি সমস্ত দুধে সুষমভাবে অবস্থান করতে পারে। এখানে হোমোজেনেশনের যে তোমার মেশিনটা আছে সেটা এখানে দেখানো আছে। হোমোজিনাইজার মেশিনের নাম। কথা বলার লাইন পাইছো? গুরুত্বপূর্ণ দুগ্ধবাহিত রোগ। দেখো এই রোগগুলো কিভাবে আসে। মিউট অল কোথায় দেখো তো, মিউট অল মিউট করে দাও, ডিস্টার্ব করতেছে এখন দেখতেছে। শোনা যাচ্ছে।
আচ্ছা, গুরুত্বপূর্ণ দুগ্ধবাহিত রোগগুলো গাভী হইতে সরাসরি দুধে সংক্রমণ ঘটায়। গোযক্ষা, মানুষ হতে গাভীতে দুধে সংক্রমণ ঘটায়, সেটা ডিপথেরিয়া। মানুষ দ্বারা পরোক্ষভাবে দুধে সংক্রমণ ঘটায়, সেগুলো টাইফয়েড, প্যারাটাইফয়েড, আমাশয়, ডায়রিয়া। এবং মানুষ দ্বারা দুধে সরাসরি আক্রমণ হয়, স্কারলেট ফিভার, তারপরে স্ট্রেপ্টোককাস পায়োজেনাস, সালমোনেলা টাইফি, ডিসেন্ট্রি, এই সমস্ত রোগগুলো বিস্তার লাভ করে। এই রোগগুলো মিল্কবর্ন ডিজিজ যেগুলো, সেগুলো এখানে দেয়া আছে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের যে কমিটি অন মিল্ক হাইজেনিক ক্লাসিফাইড মিল্ক বর্ন ডিজিজ গুলো আছে, টিউবারকুলোসিস, ব্রুসেলোসিস, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, সালমোনেলোসিস এবং কিউ ফিভার। এগুলো দুধ দ্বারা সংক্রামিত হয় বা বিস্তার লাভ করে। এখানে মেজর মিল্ক বর্ন প্যাথোজেন গুলোর কথা বলা আছে, কি কি প্যাথোজেন কিভাবে আসে। যেমন কোক্সিয়ালা বুরেন্টি, এটা কিউ ফিভার ডিজিজ ঘটায়, এটা আসে ইনফেক্টেড ক্যাটেল, শিপ এন্ড গোটস এর মাধ্যমে এটা আসে। স্কেরেশিয়া কোলাই, এটা গ্যাস্ট্রোএন্টেরাইটিস রোগ করে। টিউবারকুলোসিস, বিভিন্ন গ্যাস্ট্রোএন্টেরাইটিস, এয়ারসিয়া এন্টেরো কলোনিকা, এই সমস্ত রোগগুলো রোগ জীবাণুগুলো সালমোনেলা টাইফয়েড ফিভার ঘটায়। এগুলো তোমার মিল্কবর্ন ডিজিজ মেজর। আদার প্যাথোজেন ফাউন্ড ইন দ্য মিল্ক, এটা দেখানো আছে যে মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, ব্রুসেলা, কক্সিয়ালা, বেসিলাস অ্যানথ্রাসিস, ক্লোস্ট্রিডিয়াম, বোটুলিনাম এবং কোরানোব্যাকটেরিয়াম ডিপথেরি, এই জীবাণুগুলো এই দুধের সাথে বিস্তার লাভ করে। এখানে যে কয়েকটা নাম বলা হয়েছিল, সেই নাম রোগের নাম, সেই রোগগুলো এখানে দেখানো হয়েছে। এটা হলো স্কারলেট ফিভার। এই স্কারলেট ফিভারটা, স্কারলেট গুলো কি হয় দেখো, জিহ্বার মধ্যে কিরকম স্কারলেট এর দাগ গুলো পড়ে এটা, এবং রোগীর 101 ডিগ্রি ফারেনহাইট জ্বর হয়। গ্ল্যান্ড গুলো নেক এবং গ্ল্যান্ড এগুলো ফুলে যায়। ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ ডিপথেরিয়া। এই ডিপথেরিয়ার ফলে কি হয় দেখো, এখানে গলার মধ্যে এক্সট্রা কি কোটিং পরে, এই কোটিং পরার জন্য গলা বিশেষ করে তখন শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে বাচ্চা মারা যায়, কিন্তু বড়দের ক্ষেত্রে তারা কি শক্তি প্রয়োগ করে শ্বাস প্রশ্বাস চালায়। এখানে বলছে যে 10 পিপল ইনফেক্টেড উইথ ইট, 1 কিল 1, তার মানে 10 ভাগের 1 ভাগ রোগী এই ডিপথেরিয়ার কারণে মারা যায়। এখানে টাইফয়েড ফিভারের কথা বলা হয়েছে, যে টাইফয়েড ফিভারে সালমোনেলা টাইফি, এই যে এখানে দেখানো হয়েছে জীবাণুগুলো কি হয়, শরীরে র্যাশ হয়, তারপরে তোমার হোয়াইট কোটিং অফ দ্য টাং, মানে জিহ্বার মধ্যে সাদা ইয়া পড়ে, আলসার হয় এবং জ্বর হয়, ফিভার আপ টু দ্য 103 থেকে 104 ডিগ্রি সেন্টিগ্রেড, শরীর দুর্বল হয়, মাথা ব্যথা হয়। হ্যাঁ, পরে পোর অ্যাপিটাইট মানে কি, স্বাদ কমে যায়। জেনারেলাইজড ইন দ্য পেইন, ব্যথা হয়, ডায়রিয়া হয়, অকেশনালি রেস দেখা যায়, মানে লাল লাল ফুসকা, ডিসকমফোর্ট, অস্বস্তি বোধ করে, এবং অ্যাবডোমিনাল টেন্ডারনেস, এই সমস্ত পেট ব্যথা, পেট মুচড়ানো, এই সমস্ত লক্ষণগুলো এই টাইফয়েড ফিভারের ক্ষেত্রে দেখা যায়। এটা তোমাদের দেখো একটা গরুর চিত্র দেখানো হয়েছে, সেখানে এই চিত্রের মধ্যে তোমার অ্যান্টিবায়োটিক ক্যাপসুল এবং ট্যাবলেট এগুলো দেখানো হয়েছে। এটা দেখানোর কারণটা হলো যে বর্তমানে দুধের মাধ্যমে এই সমস্ত অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ঔষধ দুধের মাধ্যমে মানুষের দেহে যাচ্ছে, এবং ফলে এই মানুষও অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীলতা বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করতেছে, সংবেদনশীলতা কমে যাচ্ছে, ফলে অ্যান্টিবায়োটিক আর ভালোভাবে কাজ করতেছে না। এটা হলো অনিয়ন্ত্রিতভাবে এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কুফল। সেজন্য আমরা এই বিশেষ করে গবাদি পশুর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে আমরা সচেতন হব, যাতে আমরা এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হই।
এখানে তোমার তথ্যপঞ্জি দেয়া আছে বিভিন্ন কোথা থেকে আমরা এই তথ্যগুলো পেলাম। তারপরে আসতেছে তোমার আজকের মতো এখানে সমাপ্ত। এজন্য ধন্যবাদ আগে দিয়ে দিচ্ছি। কিন্তু এখন তোমাদের সাথে আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের এখন কোনো কোয়েশ্চেন যেগুলো আছে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে এবার বলো। এটা করো, আনমিউট করো সবাই বলো। তোমাদের পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে 7 জন তোমরা উপস্থিত আছো। তানিস ফাতেমা, আনমিউট করে নাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। তোমাদের কোনো কোয়েশ্চেন? না স্যার কোশ্চেন নেই, তবে স্যার আমার রোলটা আমি জানি না, ক্লাস রোলটা। সেটা তো কলেজে না আসলে জানবা কেমনে, কারণ ওখানে তো খাতা তো হ্যাঁ। দীপা তো সেকেন্ড ইয়ারের ছাত্রী হয়ে মাস্টার্সের ক্লাসে রেগুলার উপস্থিত থাকে, রেগুলার ছাত্রী বলা যায়। স্যার আমি ভাবছি 8টায় শুরু হবে, এই জন্য একটু আগে অ্যাড হয়েছি। তাই না, আমি একটু আগেই শুরু করে জি দিচ্ছি। স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন? অনন্যা, নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, আমি তো 8টার সময় অ্যাটেন্ড করছি, তো বুঝলাম না এত তাড়াতাড়ি শেষ হলো কিভাবে। ও আমি একটু 8টার আগে শুরু করে দিয়েছিলাম। ও আচ্ছা, তো এর জন্য ক্লাসটা ঠিক করে মানে বুঝি নাই। আর হচ্ছে এখানে নেট প্রবলেম করতেছে, তো এর জন্য ওইভাবে করতে পারি নাই। ঠিক আছে, আবার তো ইয়াতে তুমি পেয়ে যাবা, ইউটিউবে পেয়ে যাবা, দেখে নিও। হ্যাঁ ইউটিউবে দেখে নিও। আচ্ছা কিন্তু তোমাদের উপস্থিতি তো খুব ঠিক কম, আছে। মাত্র তোমার 6 জন উপস্থিত। বুঝছো? জান্নাতুল ইরা আর লিতুনজিরা তাম্মি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ইরা। হ্যাঁ জান্নাতুল ইরা, দেখতেছি জি আমি। স্যার।
কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের কলেজ খোলার সম্ভাবনা আছে? সম্ভাবনা তো শুনছিলাম যে এই 15 তারিখের পরে খুলতে পারে, কিন্তু এখন আবার শুনতেছি যে ফেব্রুয়ারির আগে মনে হয় খুলছে না আর কি। ও আচ্ছা। তাহলে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমরা লিভ করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। দীপা, কোনো প্রশ্ন আছে? না দীপা? স্যার, আমি ইউটিউব থেকে দেখে নিব আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দীপা তো সেকেন্ড ইয়ারে মাস্টার সেকেন্ড ইয়ারে ক্লাস করে এবং রেগুলার ছাত্রী আমার। থ্যাংক ইউ স্যার। তাহলে আজকে এ পর্যন্তই থাকো। তোমাদেরকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকো সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন স্যার। এই কোথায় রে? এইখানে না, এইটা